দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে গত কয়েক মাসে এমন কিছু পরিবর্তন ঘটেছে যেগুলো একসঙ্গে মেলালে একটি পরিষ্কার ছবি ফুটে ওঠে। সেই ছবিটা হলো বাংলাদেশ তার বৈদেশিক ও সামরিক নীতিতে এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যেগুলো আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের পেছনে কি কাজ করছে? এটা কি শুধুই সরকার বদলের স্বাভাবিক ফলাফল, নাকি দক্ষিণ এশিয়ায় আরো বড় কোনো ভূ রাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে? গত কিছু সময় ধরে বাংলাদেশের সরকার একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো প্রতিটি আলাদা আলাদা ভাবে খেয়াল করলে খুব বেশি চমকপ্রদ মনে হবে না, কিন্তু যখন পুরো চিত্রটা একসাথে দেখা হয় তখন বোঝা যায় যে একটি সুনির্দিষ্ট দিকে দেশটির পররাষ্ট্রনীতি সরে যাচ্ছে। আর সেই দিকটি হলো বহুমুখী সম্পর্কের নীতি, যেখানে কোনো একটি প্রতিবেশী দেশের উপর একতরফা নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা স্পষ্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শুরু করা যাক সবচেয়ে সাম্প্রতিক এবং আলোচিত বিষয়গুলো দিয়ে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি 10 বছর মেয়াদী গোয়েন্দা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে খবর আসছে। এই চুক্তির তাৎপর্য বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল। 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি এখনও দুই দেশের সম্পর্কে একটি বড় প্রভাবক। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক দূরত্ব ছিল, কিন্তু এখন হঠাৎ করে গোয়েন্দা বিনিময়ের মতো অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্রে সহযোগিতা শুরু হচ্ছে। এটা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বৃত্তে একটি বড় পরিবর্তনের সংকেত। পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য বিনিময়ের অর্থ কী হতে পারে সেটা নিয়ে দিল্লিতে যে আলোচনা চলছে তা অনুমান করা কঠিন নয়। কিন্তু এখানেই শেষ নয়। প্রায় একই সময় পদ্মা নদীর ওপর একটি বিশাল ব্যারেজ নির্মাণের পরিকল্পনা সামনে এসেছে। এই প্রকল্পটি নিয়ে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথমত, প্রায় 35,000 কোটি টাকার এই মেগা প্রকল্পের জন্য চীনকে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। দ্বিতীয়ত, এই প্রকল্পে ভারতের সঙ্গে পূর্ব আলোচনা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। পদ্মা নদী এমনিতেই দুই দেশের মধ্যে পানি বন্টনের একটি পুরনো বিতর্কের কেন্দ্র। ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশে যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে সেটা কারো অজানা নয়। শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা আর বর্ষার সময় হঠাৎ করে ছেড়ে দেওয়া, এই অভিযোগ বাংলাদেশের মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে। এখন সেই পদ্মার উপরে বাংলাদেশ নিজের ব্যারেজ তৈরি করতে চাইছে এবং সেটা করছে চীনের সহায়তায়। এই সিদ্ধান্তটি যে দিল্লিকে অস্বস্তিতে ফেলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর ঠিক এই মুহূর্তটি সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন কিছু বক্তব্য এসেছে যা আগে কখনোই শোনা যায়নি। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর গুলিবর্ষণের ঘটনা নতুন কিছু নয়, কিন্তু এবার সরকারের পক্ষ থেকে যে ভাষায় প্রতিক্রিয়া এসেছে সেটা আগের যে কোনো সরকারের তুলনায় অনেক বেশি কঠোর। সীমান্তরক্ষী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এটা কি শুধুই রাজনৈতিক বক্তৃতা নাকি সত্যি নীতিগত পরিবর্তনের ইঙ্গিত, সেটা সামনের দিনগুলোতে পরিষ্কার হবে। কিন্তু সবচেয়ে বড় আলোচনা হচ্ছে সামরিক আধুনিকায়ন নিয়ে। এখানে কয়েকটি ঘটনা একসঙ্গে ঘটছে যেগুলো আলাদা আলাদাভাবে দেখলে গুরুত্বপূর্ণ, কিন্তু একসঙ্গে দেখলে চমকপ্রদ। চীনের কাছ থেকে জেট-10C ফাইটার জেট কেনার আলোচনা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানা যাচ্ছে। প্রথম ধাপে 20টি বিমানের কথা বলা হচ্ছে। একই সঙ্গে তুরস্কের কাছ থেকে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনাও সামনে এসেছে। শোনা যাচ্ছে হিসার মিডিয়াম রেঞ্জ সিস্টেমের বদলে বাংলাদেশ এবার সিপার নামের লং রেঞ্জ সিস্টেমের দিকে ঝুঁকছে, যার পাল্লা 100 কিলোমিটারেরও বেশি। এই দুটি সিদ্ধান্তকে একসঙ্গে বিশ্লেষণ করলে একটি কৌশলগত পরিকল্পনার আভাস পাওয়া যায়। একদিকে আক্রমণাত্মক সক্ষমতা বাড়ানো হচ্ছে আধুনিক যুদ্ধ বিমানের মাধ্যমে, অন্যদিকে প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। এটা যে কোনো সামরিক পরিকল্পনাকারীর কাছে একটি পরিপূর্ণ কৌশলগত প্যাকেজ। আর এর সঙ্গে যুক্ত হচ্ছে পাকিস্তানের সামরিক সহযোগিতার নতুন মাত্রা। পাকিস্তান বিমান বাহিনীর কিছু সদস্য বাংলাদেশে প্রশিক্ষণ নিতে এসেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে জেট-10C এবং PL সিরিজের ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণের কথা বলা হচ্ছে। পাকিস্তান ভারতে সর্বশেষ সংঘাতের পর এই বিমান ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তান দাবি করেছে এই বিমান দিয়ে তারা ভারতের রাফাল মোকাবেলা করেছে। সেই প্রযুক্তি এখন বাংলাদেশের হাতে আসছে। এটা দিল্লির জন্য যে কতটা উদ্বেগজনক সেটা অনুমান করা কঠিন কিছু নয়। ভারত কিন্তু চুপ করে বসে নেই। বাংলাদেশের বঙ্গোপসাগরে ভারত একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে বলে খবর এসেছে। যদিও এই পরীক্ষা সফল হয়নি বলে জানা যাচ্ছে, কিন্তু এই পরীক্ষার সময়টি কাকতালীয় কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক যখন বাংলাদেশ পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতার খবর আসছে, ঠিক তখনই ভারত বঙ্গোপসাগরে বিশাল মিসাইল পরীক্ষা করছে। এটা কি শুধুই রুট
রুটিন পরীক্ষা, নাকি এটা একটি কৌশলগত বার্তা? আপনার কি মনে হয় এই ঘটনাগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়? এদিকে অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশ এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো ভারতের বাণিজ্যিক স্বার্থে সরাসরি আঘাত করছে। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্মূল্যায়ন বা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। আগের সরকারের আমলে যে দামে বিদ্যুৎ কেনা হতো সেই দাম বাজার মূল্যের তুলনায় অনেক বেশি ছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমান সরকার এই চুক্তিকে দেশের স্বার্থবিরোধী বলে চিহ্নিত করে তা বাতিল করে সংশোধনের পথে হাঁটছে। এটা শুধু একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, এটা একটি রাজনৈতিক বার্তাও। আবার তিস্তা মহাপ্রকল্পের কথাও আসছে। এই প্রকল্পটি নির্মিত হবে চীনের সহায়তায় এবং এই অবস্থান হবে ভারতের শিলিগুড়ি করিডোরের খুব কাছে। তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ভারত দ্বন্দ্ব দশকের পর দশক ধরে চলছে। ভারত কখনোই তিস্তা চুক্তি চূড়ান্ত করেনি। এখন বাংলাদেশ যখন চীনকে দিয়ে সেই তিস্তার মেগা প্রকল্প করাচ্ছে, তখন দিল্লির কৌশলবিদরা নিশ্চিতভাবেই চিন্তিত। কারণ এর মানে হলো চীনা প্রকৌশলীরা, শ্রমিক এবং কর্মকর্তারা দীর্ঘমেয়াদে ভারতের সবচেয়ে দুর্বল ভৌগোলিক বিন্দুর একেবারে কাছে অবস্থান করবে। শিক্ষা খাতেও পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্কের সূচনা হচ্ছে। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের আওতায় 500 বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষা নেবে বলে চুক্তি হয়েছে। প্রথম ব্যাচে 100 জন ইতিমধ্যে পাকিস্তানে গিয়ে পড়াশোনা শুরু করেছে। এটা দেখতে শুধু শিক্ষা বিনিময় মনে হলেও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের জনমানুষের সম্পর্ক তৈরি করা আসলে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত ঘনিষ্ঠতার ভিত্তি করে দেয়। এখন বড় প্রশ্ন হলো, এই পুরো চিত্রটা থেকে কি বোঝা যাচ্ছে? একটু দূর থেকে দেখলে দেখা যাবে বাংলাদেশ একটি সুচিন্তিত কৌশলের অংশ হিসেবে তার বৈদেশিক সম্পর্কের ভর কেন্দ্র সরিয়ে নিচ্ছে। আগে যেখানে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল প্রায় একমুখী, এখন সেখানে চীন, পাকিস্তান, তুরস্কের মতো দেশগুলো গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে। এটা কি বাংলাদেশের জন্য ভালো? সেটা নির্ভর করবে এই বহুমুখী নীতি কতটা দক্ষতার সঙ্গে পরিচালিত হয় তার উপর। কারণ ঝুঁকিও আছে। ভারতের মতো একটি বিশাল প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হলে সীমান্ত বাণিজ্য, ট্রানজিট, পানি বণ্টন, এমনকি দৈনন্দিন জীবনেও তার প্রভাব পড়তে পারে। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে ভারতের সঙ্গে সম্পর্কের একটি সরাসরি প্রভাব আছে। পেঁয়াজ থেকে শুরু করে চিকিৎসা সেবা পর্যন্ত অনেক কিছুতেই ভারতের উপর নির্ভরতা রয়েছে। ফলে কূটনৈতিক কঠোরতা আর অর্থনৈতিক বাস্তবতা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা সবচেয়ে বড় পরীক্ষা। অন্যদিকে ভারতও কিন্তু এই পরিবর্তনকে হালকাভাবে দেখছে না। দিল্লির কৌশলবিদরা জানেন যে বাংলাদেশ যদি চীন পাকিস্তান অক্ষের দিকে ঝুঁকে যায়, তাহলে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাঠামো হুমকির মুখে পড়বে। শিলিগুড়ি করিডোর, বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগ সবকিছুই ঝুঁকিতে পড়তে পারে। ফলে ভারতও পাল্টা কৌশল নেবে, সেটা প্রত্যাশিত। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই মুহূর্তে একটি নীরব কিন্তু তীব্র কৌশলগত প্রতিযোগিতা চলছে। বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক সবাই নিজেদের জায়গা থেকে ঘুঁটি সাজাচ্ছে। প্রশ্ন হলো, এই দাবা খেলায় বাংলাদেশকে একটি স্বাধীন খেলোয়াড় হিসেবে টিকে থাকতে পারবে, নাকি বড় শক্তিগুলোর টানাপোড়েনে কোনো একদিকে ঝুঁকে পড়বে? আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেট-এনসির ডেলিভারি, তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি, পদ্মা ব্যারেজের কাজ শুরু, পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার গভীরতা, প্রতিটি ঘটনা এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর যদি এইসব পরিবর্তন একসঙ্গে বাস্তবায়িত হয়, তাহলে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য আর আগের মতো থাকবে না, সেটা প্রায় নিশ্চিত। এই পুরো ঘটনা প্রবাহকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের এই